শেখ হাসিনার আমলে ডিএসএ ভিকটিমস নেটওয়ার্ক হয়ে এগুলোতে আসিফ নজরুল স্যার আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে ছিলেন। আমরা মানে রাজপথে আমরা ধরেন যে একটা মানববন্ধন করছি বা যে কোনো প্রোগ্রামে তিনি আমাদের সঙ্গে ছিলেন। এখন তার মন্ত্রণালয় থেকে এইটা মনে করেন যে 5 মাস 6 মাসের মাথায় এটা ধরেন যে কমপ্লিট করে দেওয়া হলো। আইসিটি মিনিস্ট্রির উপদেষ্টা হচ্ছে যে নাহিদ ছিল, রিসেন্টলি সে রিজাইন করছে। নাহিদ যখন আইসিটি মিনিস্ট্রির উপদেষ্টা তখনও 1.5 মাসের মতো 1 মাসের বেশি সময় ধরে এই আইনটা নিয়ে কোনো কাজ হয় নাই আইসিটি মিনিস্ট্রি থেকে। তো এর চেয়ে বড় আসলে লজ্জা নাহিদের জন্য এবং আইসিটি মিনিস্ট্রির জন্য আর কিছু হইতে পারে বলে নতুন বাংলাদেশে আমি মনে করি না। এবং আমার কাছে ক্রমেই মনে হচ্ছে যে একটা পক্ষ আছে এই রাষ্ট্রের মধ্যে যারা আসলে এই জুলুমের হাতিয়ারগুলোকে, নিপীড়নের হাতিয়ারগুলোকে ইনট্যাক্ট রাখতে চান। এবং এইটা আমার ক্রমেই মনে হচ্ছে, এবং এই কারণে আমার কাছে ক্রমেই মনে হচ্ছে যে এই আইনটা হয়তো এই সরকারের ক্ষমতা না এই আইনটাকে বাতিল করার। খুব একটি আলোচিত রায় বেরিয়েছে আবরার ফারহাদ বুয়েটের সেই আলোচিত হত্যা, এ বিষয়ে আপনি কি বলবেন? মানে প্রথমত আবরার ফাহাদের যে মৃত্যুর যে ঘটনা, যে খুনের ঘটনা, এটা তো সবচেয়ে ধরেন যে জঘন্য একটা খুন, জঘন্য একটা অত্যাচার, নিপীড়ন, জুলুম। এবং আবরার ফাহাদ যে একাই এরকম হয়েছে এরকম না, আমরা বিশ্বজিতের কথা জানি, এরকম আরও অনেকগুলো কথা আমরা জানি, অনেকের কথা আমরা জানি। কিন্তু আবরার ফাহাদ বিশেষভাবে উল্লেখযোগ্য কেন? কারণ আবরার ফাহাদ হচ্ছে আমাদের এখানে যে ভারতীয় যে আধিপত্যবাদ তার বিরুদ্ধে আসলে সেই প্রতিবাদ করছিলেন, এবং তার যে কথা বলার যে অধিকার, মত প্রকাশের যে অধিকার, সেই জায়গাটাকে আসলে থামানোর জন্য তাকে খুন করা হয়েছে, বা সেটাকে অ্যাড্রেস করেই। তো বহুল আকাঙ্ক্ষিত এই রায় আজকেরটা। আমরা ধরেন যে আবরার ফাহাদ খুন হওয়ার পরে আমরা অনেকাংশে তার সঙ্গে ইনভলভ ছিলাম, তার ফ্যামিলির সঙ্গে ইনভলভ ছিলাম, সেখানে গেছি, আইনি সহযোগিতা করার চেষ্টা করেছি তাদেরকে এবং বিভিন্নভাবে। তো আজকের দিনে এই যে, এবং আমরা যখন সেখানে গেছিলাম সেই শেখ হাসিনার আমলে, তখনও আমাদের উপর ধরেন যে এক ধরনের প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছিল, বিভিন্ন জায়গায় বাধা তৈরি করার চেষ্টা করা হয়েছিল। আমরা আশা করি যে এখানে যে জুলুমতন্ত্রটা আছে বাংলাদেশে, যে বিপক্ষ মতকে আপনার যে কোনো মূল্যে দমন নিপীড়ন করার, এই জায়গাটা কিছুটা হইলেও এই রায়টা একটা ভূমিকা রাখবে যে এই জিনিসগুলো যাতে কমে বা না থাকে। এবং একই সঙ্গে আরেকটা বিষয় হচ্ছে যে একজন অন্তত জানি, একজন খুনির কথা, যিনি জেলখানা থেকে পালিয়ে গেছিলেন 5 তারিখের পরে। তো এইটা তো একটা সামগ্রিক যে, এবং এই কথাটা আমরা জানতে পারছি কিন্তু জাস্ট কয়েকদিন আগে, মানে প্রায় 6.5 মাস পরে ধরুন যে আমরা এই কথাটা জানতে পারছি। এটা একেবারেই একটা মানে সরকারের যে অনেকগুলো জায়গাতে খুব দুর্বলতার জায়গা আছে, সরকারের যে আসলে পুরো সিস্টেমটার উপর যে তার আসলে যে এক ধরনের আপনার মানে জবাবদিহিতার কোনো যে বালাই নাই বিভিন্ন স্টেক হোল্ডারগুলো, এই জিনিসটা খুব এখানে প্রমাণিত হয় এবং এটা খুবই দুঃখজনক। এবং আমি দাবি করব যে অনতিবিলম্বে সেই আসামিকেও খুঁজে বের করা হোক, এবং অবশ্যই যারা এই মানে সে যে পালিয়ে গেছে এবং এরপরে যে এই জিনিসটাকে যে চাপিয়ে রাখা গেছে, এই জিনিসটা নিয়ে আসলে তদন্ত সাপেক্ষে বিচার হওয়াটা খুব জরুরি বলে আমি মনে করি। আমার মনে আছে আবরার ফাহাদের যে ছোটো ভাই, আমরা যখন আসলে একটা টিম তাদের বাড়িতে গেছিলাম, এবং সেখানে ওর মা তো ধরেন যে খুব ভেঙে পড়ছিলেন, কিন্তু ওর ছোট ভাই তখন ধরেন যে একটু খুব একটা কথা বলছিলেন না আমাদের সঙ্গে, ওর বাবাও সাহস পাচ্ছিলেন না, কিন্তু ওর ছোট ভাই আমাদের সঙ্গে কিছুটা কথা বলছিলেন। এবং এর পরবর্তীতে আমরা দেখলাম যে ওর ছোট ভাই কিন্তু সেই বুয়েটেই সে চান্স পেলেন, এবং এই যে ঘটনাটা ঘটছিল যে জেলখানা থেকে একজন আসামি, এবং যে কিনা আসলে কন্ডেম সেলে থাকার কথা, ফাঁসির আসামি, সে পালিয়ে গেছে, এই কথাটা কিন্তু আমরা তার কাছ থেকেই জানলাম, সরকারের কাছ থেকে জানি নেই। আমরা জানি যে আপনি সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে অনেক সোচ্চার, এটা নিয়ে আপনি অনেক কথা বলেন। এ বিষয়ে সাইবার সিকিউরিটি অ্যাক্ট যে এখনও বহাল রয়েছে, বর্তমান সরকার এটা বিলুপ্ত করতে পারত কিন্তু এখনও করেনি, এটার আসলে শেষ কোথায়? আসলে কি এটা বাতিল করতে পারবে সরকার? বিগ কোয়েশ্চেন। প্রথমত সাইবার সিকিউরিটি অ্যাক্ট আমাকে আসলে গুম করা হয়েছিল, এবং গুম করে তারপরে যখন আমাকে ধরেন যে বিভিন্ন প্রেশার ক্রিয়েট করে যখন তারা কনভিন্স করতে পারে না কোনো একটা জিনিসে, তখন আমাকে ধরেন যে, এবং সারা দেশে এবং দেশের বাইরে একটা মানে অভূতপূর্ব একটা আপনার আন্দোলন হয়েছিল আমার গুমের ঘটনা নিয়ে খুব অল্প সময়ের মধ্যে।
মাত্র 24 ঘন্টা আমি গুম ছিলাম, এবং মানে প্রথম 5 ঘন্টাতেই ধরেন যে পরিমাণ আমাকে যখন গুম করা হয়েছিল, যে আমাকে যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, সেখানেও আমি শুনছিলাম যে তারা বারবারই মানে তাদের একজন বারবারই ফোন রিসিভ করতেছিলেন এবং বারবারই তিনি বলতেছিলেন যে স্যার আমি জানি না, আমার কাছে নাই, এরকম। এবং তখন আমি বুঝতে পারতেছিলাম যে আমার বিষয়টা নিয়ে আসলে তারা একটা প্রেশারে আছেন। এবং পরের দিন তো আমাকে ধরেন যে প্রায় 24 ঘন্টা পরে আমাকে ধরেন যে মানে গ্রেফতার দেখিয়ে রমনা মডেল থানায় নেয়, এবং তারপরে আমাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের একটা মামলায় দেয়। এবং এরপরে ধরেন যে আমি প্রায় 5 মাস ছিলাম জেলে। আমার সঙ্গে কিশোর, মুশতাক, আপনারা জানেন মুশতাককে আসলে জেলে খুন করা হয়, একটা কাঠামোগত প্রক্রিয়ার মাধ্যমেই মুশতাককে খুন করা হয়েছে। কিশোরের কথা আমরা শুনছি যে তাকে আসলে নির্মমভাবে অত্যাচার, নিপীড়ন করা হয়েছে। তো এরপরে আমি যখন বের হয়ে আসি এবং এর পরপর যখন মুশতাক মারা যায়, এই সময়টা আমাদের আসলে সাইবার সিকিউরিটি, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, 57 ধারা, আইসিটি অ্যাক্ট, এগুলো নিয়ে আমাদের একটা আন্দোলন ছিল। এবং আমি জেল থেকে বের হয়ে আসার পরে এই আন্দোলনটা অনেক আপনার উত্তুঙ্গ হয়। আর বিশেষ করে মুশতাক যখন খুন হন, তখন তো এটা একটা মানে দলমত নির্বিশেষে সবাই আসলে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। আমরা খুবই কনফিডেন্ট ছিলাম যে এই আইনটা আমরা, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তখন ছিল, এটা আমরা বাতিল করতে পারবো। আমরা সেই অর্থে পারি নাই, এটা নাম বদল করে আমাদেরকে সাইবার সিকিউরিটি অ্যাক্ট একটা কিছু দিয়ে আসলে করা হয়েছিল। সব মামলাগুলো যেভাবে ছিল সেভাবেই চলছিল, আমার মামলা এখনও চলছে। সাইবার সিকিউরিটি অ্যাক্টের পরে যখন এখানে মানে নতুন সরকার আসলো, গণঅভ্যুত্থান হলো, নতুন সরকার আসলো, এই সরকারের প্রথম এবং প্রধান একটা কমিটমেন্ট ছিল জাতির কাছে, আমাদের কাছে, যে সে আসলে এই সকল কালো আইন, সকল নিবর্তনমূলক আইন, জুলুমের আইন সে বাতিল করবে। সাইবার সিকিউরিটি অ্যাক্ট অবশ্যই, এবং এর যে প্রেসিডেন্টসগুলো আছে, তারপরে আপনার 57 ধারা, আপনার ধরেন যে অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট, তারপরে এরকম সাক্ষ্য আইন, অনেকগুলো আইন আছে যেগুলো নিয়ে আসলে আপনার, যেগুলোতে জুলুমের সব হাতিয়ার সুযোগ আছে। তারা এই কমিটমেন্ট করছিলেন, বিশেষ করে উল্লেখ করে তারা বলছিলেন যে সাইবার সিকিউরিটি অ্যাক্টের কথা, এবং তারা বলছিলেন যে এইসব মামলায় যারা আসামি তাদের সবাইকে তারা বিনা শর্তে আপনার মুক্তি দিবেন, এবং মানে এরকম মামলাগুলো বাতিল হবে, আইনও বাতিল হবে। এরপরে আমরা আমার মনে হয় অগাস্টের শেষের দিকে আমাদের একটা সংগঠন আছে, ডিএসএ ভিকটিমস নেটওয়ার্ক। আমরা যারা বিভিন্ন সময় এইরকম আইনগুলোর জুলুমের শিকার, আমাদের একটা সংগঠন, এই ডিএসএ ভিকটিমস নেটওয়ার্ক থেকে আমরা অগাস্ট মাসে একটা মানববন্ধন করি এবং একটা স্মারকলিপি দেই আইন মন্ত্রণালয়, যে ডিএসএ ভিকটিমস নেটওয়ার্কে যে সুনির্দিষ্ট যে 4 দফা দাবি, যে আপনার এই ধরনের কালো আইনগুলো বাতিল করতে হবে, সব মামলা বাতিল করতে হবে, সব আসামি সবাইকে আসলে সম্মানজনকভাবে আপনার মুক্তি দিতে হবে, তাদের ক্ষতিপূরণ দিতে হবে, এবং যারা আসলে মিথ্যা মামলাগুলো করছেন তাদের আসলে বিচার লাগবে তদন্ত সাপেক্ষে। এবং ফাইনালি আমাদের চতুর্থ ধারা ছিল হচ্ছে যে আপনার এই ধরনের কোনো কালো আইন পরবর্তীতে কোনো সরকার যাতে করতে না পারে। মানে এখন যে সিস্টেম আছে যে সরকার চাইলে যে কোনো রকমের আইন বানাইতে পারে সরকার, এই ব্যবস্থার একটা পরিবর্তন, একটা রাষ্ট্র সংস্কারের কথা আমরা আসলে বলছিলাম। তো এই 4 দফা আমরা মানববন্ধনের মাধ্যমে সেখানে জানাই। আমার মনে হয় সেপ্টেম্বরে কিংবা অক্টোবরের শুরুতে আমাদেরকে আইন মন্ত্রণালয় থেকে একটা রাউন্ড টেবিলে ইনভাইট করা হয়। সেখানে আইসিটি মিনিস্টার, তৎকালীন যে আইসিটি উপদেষ্টা, তিনিও সেই প্রোগ্রামটাতে রাউন্ড টেবিলে ছিলেন, এবং সেখানে আমরা আমাদের সকলের, অন্যান্য যারা স্টেক হোল্ডার, অন্যান্য যারা আসলে পার্টিসিপেন্ট ছিলাম, আমরা সকলের সম্মিলিত দাবির প্রেক্ষিতে তারা ঘোষণা দিতে বাধ্য হন যে এই আইন বাতিল হবে এবং এই সংক্রান্ত যাবতীয় মামলাও বাতিল হবে। এরপরে সেই সময়টা তারা আমাদেরকে বললেন যে ঠিক আছে, আইন বাতিল হবে, আর হচ্ছে যে স্পিচ অফেন্স রিলেভেন্ট যতগুলো মামলা, 2টা ধাপ আছে, একটা হচ্ছে যে ধরেন যে হ্যাকিং, আর একটা হচ্ছে স্পিচ অফেন্স। সো স্পিচ অফেন্সের যে মামলাগুলো সেগুলো বাতিল হবে, এটা ধরেন যে অক্টোবরের শুরুতে সম্ভবত, আমার যদি ভুল না হয়। এরপর আমরা নিয়মিতভাবে তাদের সঙ্গে কথা বলে গেছি, এবং প্রতিবারই তারা আমাদেরকে বলছিলেন যে আর 2 সপ্তাহ, আর 1 সপ্তাহ, আর 3 সপ্তাহ হয়ে গেছে। আমরা দেখছিলাম যে তারা আসলে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে যে নতুন আইনের কথা বলছিলেন, যে সাইবার প্রোটেকশন অ্যাক্ট, সুরক্ষা আইন, সেই আইনটা কিন্তু আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রথমে ছিল না, 3-4টা মিনিস্ট্রিতে ছিল, যেমন মনে করেন যে মৎস্য মিনিস্ট্রির ওয়েবসাইটে, এরকম মানে যেখানে আপনি কোনোদিনও এটাকে এক্সপেক্ট করেন না, এরকম মানে একটা জোড়াতালি ঠিক মানে যে জিনিসটা যেভাবে করা উচিত সেভাবে করা হচ্ছিল না। এটা নিয়ে আমাদের ধরেন যে সিরিয়াস অভিযোগ ছিল, কমপ্লেন ছিল, ডিসস্যাটিসফ্যাকশন ছিল,
এবং বারবার আমাদেরকে সময় দেওয়া হচ্ছিল যে হয়ে যাচ্ছে, হচ্ছে। আমরা সর্বশেষ এর মধ্যে অনেক কথাবার্তা হয়, আমরা বারবার আইন মন্ত্রণালয়ে যাই, বারবার একই কথা বলা হয়। সর্বশেষ জানুয়ারির 21 তারিখে, আজকে থেকে আপনার প্রায় 1.5 মাস, আইন মন্ত্রণালয় থেকে একটা প্রেস কনফারেন্স করে বলা হয় যে আপনার সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিলের জন্য যাবতীয় আইন মন্ত্রণালয়ে যা যা কাজ সেটা সম্পন্ন হয়েছে। এখন কিছু আনুষ্ঠানিকতা বাকি আছে, হচ্ছে যে আপনার আইসিটি মিনিস্ট্রিতে, যেই মন্ত্রণালয় থেকে এই আইনটা আর কি। সো আইসিটি মিনিস্ট্রিতে দেওয়া হয়েছে এবং সেখানেও এটাও বলা হচ্ছিল যে মানে সর্বোচ্চ সম্ভবত 2 উইকের মধ্যে বা 1 উইকের মধ্যে সব মামলাও বাতিল হবে, এরকম বলা হচ্ছিল। আমরা এরপরে 1.5 মাসের বেশি আসলে হয়ে গেছে, এর মধ্যে আপনার মানে একটা কোনো কিছু হয় নাই। আইনটা যেভাবে ছিল সেভাবেই আছে। আইসিটি মিনিস্ট্রি কোনো ধরনের উদ্যোগ নেয়নি। এবং আমাদের এই ভিকটিমস নেটওয়ার্কে আমরা যারা আছি, আমি জানি যে আমাদের কারো কোনো মামলা বাতিল হয় নাই নির্বাহী আদেশে বা এইভাবে। ইভেন আমার মামলাটাও কিন্তু বাতিল হয় না। আমার মামলাটাও আপনার এখনও আছে। এই গত কয়েকদিন আগেও আমার হাজিরা ছিল, আমি হাজিরা দেই নাই। এবং আমি বলছি যে মানে 7 মাস পরে, অভ্যুত্থানের 7 মাস পরে যদি সাইবার সিকিউরিটি অ্যাক্টে হাজিরা দিতে হয়, তাহলে আমি মনে করি যে আমি আসলে অভ্যুত্থানকে আসলে অপমান করলাম। অভ্যুত্থানের অপমান হয়, আমি অভ্যুত্থানের অপমান করব না, আমি হাজিরা দিব না। আমাকে জেলে নিলে জেলে নিক, আমি এটার রাজপথে আমি এটার সমাধান করব। সো অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে আমি আসলে এটাকে আসলে নোংরা করব না। এটার এরকম একটা কথা আমি বলছিলাম। এরপরে আইন মন্ত্রণালয় থেকে আবারও আমার সঙ্গে যোগাযোগ করা হয় বা আমার সঙ্গে যোগাযোগ হয়, এবং আমি তাদেরকে বলি যে আইন বাতিল হয় না, এবং তারা আবারও আমাকে বলেন যে আর 2-3টা দিন সময় দেন। এই মামলা যেগুলো বাতিল হয়েছে, 350-র মতো মামলা তিনি তখন দাবি করছিলেন যে বাতিল হয়েছে। এবং এগুলো আমি বলছিলাম যে তাহলে আপনি এগুলো একটা প্রজ্ঞাপন দেন। তখন তিনি বলছিলেন যে এগুলো ওয়েবসাইটে তারা আসলে পাবলিশ করবেন। অ্যাজ অফ টুডে আমি এই ধরনের কোনো ইনফরমেশন পাই নাই। এখন এই মামলাটা কি বাতিল হবে কিনা, আমি যেটা মনে করি যে আইন মন্ত্রণালয়, ধরেন যে আমাদের আসিফ নজরুল স্যার আমাদের খুবই পছন্দের একজন মানুষ, এবং সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে আমাদের যে অ্যাক্টিভিজমগুলো আগে ছিল শেখ হাসিনার আমলে ডিএসএ ভিকটিমস নেটওয়ার্ক হয়ে, এগুলোতে আসিফ নজরুল স্যার আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে ছিলেন। আমরা মানে রাজপথে আমরা ধরেন যে একটা মানববন্ধন করছি বা যে কোনো প্রোগ্রামে তিনি আমাদের সঙ্গে ছিলেন। এখন তার মন্ত্রণালয় থেকে এইটা মনে করেন যে 5-6 মাসের মাথায় এটা ধরেন যে কমপ্লিট করে দেওয়া হলো। তাও সই আইসিটি মিনিস্ট্রির উপদেষ্টা হচ্ছে যে নাহিদ ছিল, রিসেন্টলি সে রিজাইন করছে। নাহিদ যখন আইসিটি মিনিস্ট্রির উপদেষ্টা, তখনও 1.5 মাসের মতো, 1 মাসের বেশি সময় ধরে এই আইনটা নিয়ে কোনো কাজ হয় নাই আইসিটি মিনিস্ট্রি থেকে। তো এর চেয়ে বড় আসলে লজ্জা নাহিদের জন্য এবং আইসিটি মিনিস্ট্রির জন্য আর কিছু হইতে পারে বলে নতুন বাংলাদেশে আমি মনে করি না। এখন তারপরে হচ্ছে যে এখনও গত পরশুদিন আমাদের একটা কনসালটেশন হয়েছে, কিন্তু আমি আসলে ঠিক নিশ্চিত না। এবং আমার কাছে ক্রমেই মনে হচ্ছে যে একটা পক্ষ আছে এই রাষ্ট্রের মধ্যে যারা আসলে এই জুলুমের হাতিয়ারগুলোকে, নিপীড়নের হাতিয়ারগুলোকে ইনট্যাক্ট রাখতে চান। এবং এইটা আমার ক্রমেই মনে হচ্ছে, এবং এই কারণে আমার কাছে ক্রমেই মনে হচ্ছে যে এই আইনটা হয়তো এই সরকারের ক্ষমতা না এই আইনটাকে বাতিল করার।